Recording in progress. Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। আমাদের আজকে এখানে যারা তোমরা আছো আমরা অলরেডি P3 ক্লাস করেছি, সো ইউ নো যে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে এবং এটা অন রাখবে প্লিজ। গুগল ক্লাসরুমে যারা জয়েন করো নাই তারা মানে এখনই জয়েন করে ফেলো প্লিজ। এবং গুগল ক্লাসরুমে আমরা আগেও তোমাদের বলেছি যে তোমাদের অ্যাডমিশন যেই নামে নেওয়া হয়েছে সেই নামের সাথে যদি না মিলে তাহলে কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি গুগল ক্লাসরুম থেকে। হ্যাঁ, সো অবশ্যই যাতে নাম থাকে, এটা মানে ম্যান্ডেটরি। আর আরেকটা হইতেছে গুগল ক্লাসরুমে তোমার দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট জয়েন করো নাই এখনো, তো তোমরা মানে আজকে এবং মানে আজকের মধ্যে একটু অবশ্যই জয়েন করবে। তোমাদের শেষ হয়ে গেলে আমরা তারপর তোমাদের ডেটাগুলো এডুটেকে ট্রান্সফার করে দিতে পারবো, তখন আমরা ওয়ার্কশিট ওয়ার্কবুক সব এগুলো এডুটেকে দিব। সো প্লিজ ডু দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আমাদের এই এডুটেকের কথা বলি, যখন তোমরা গুগল প্লাস দিয়ে এডুটেকে লগ ইন করবে, এখন না, গুগল ক্লাসরুমের হওয়ার পরে আমি যখন বলবো এরপর থেকে সেটা হবে, ওইখানে তোমাদের তিনটা জিনিস অবশ্যই সেটিংসে যে তোমরা সেট করবে, আদারওয়াইজ তোমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হবে না। তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার ফাদারের কন্ট্যাক্ট নাম্বার এবং মাদারের কন্ট্যাক্ট নাম্বার, এই তিনটা কন্ট্যাক্ট নাম্বার যদি প্রপারলি না থাকে তাহলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হবে না। সো গুগল আইডির মধ্যে তো তোমাদের আর এই ইনফরমেশনস গুলো নাই, সেজন্য ডেটা এক্সপোর্ট করার সময় ওই ইনফরমেশনসও এডুটেকে যাচ্ছে না। সো এডুটেকে যখন অ্যাক্টিভ হবে এডুটেক, তখন মানে তোমাদের জন্য অ্যাক্টিভ হবে যখন থেকে, তখন তোমরা অবশ্যই সেটিংসে যে তোমার এবং তোমার ফাদার অ্যান্ড মাদারের কন্ট্যাক্ট নাম্বারস গুলো আপডেট করে ফেলবে, তাহলেই তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হবে। আচ্ছা, আমি যেটা S1 এর ব্যাপারে যেটা বলবো যে আমাদের P3 S1 এই কম্বিনেশনটা তোমার P3-র লোড অনেক বেশি থাকে, দেখা যায় যে এই কারণে S1 অনেকে ঠিক মতো করতে পারে না। বাট S1 এর কন্টেন্ট কিন্তু অনেক রিচ স্যার, আপনাকে এখানে রেগুলার টাইম দিতে হবে। এক একটা ওয়ার্কবুক তোমার নিজেরই মানে 2-3 বার করতে হবে, তা না হলে কিন্তু তোমার কন্ট্রোল আসবে না। স্পেশালি দুইটা টপিকের কথা না বললেই না, একটা হচ্ছে প্রবাবিলিটি আর একটা হচ্ছে পারমিউটেশন এন্ড কম্বিনেশন। I will try my best inshallah to make it easier for your understanding, বাট আমি যে ওয়ার্কবুক গুলো রেডি করেছি সেটা একবার করলে ইনাফ না, সেটা তোমাকে অবশ্যই মোর দেন ওয়ান্স প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম বা ইন ফিউচার। সো আমরা আজকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, যেহেতু তোমাদের S1 আজকে ফার্স্ট ক্লাস, ইউ মে আস্ক এনিওয়ান ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ডিরেক্টলি এখন আমাদের ক্লাসে কন্টেন্টে চলে যাই। আমাদের শুরুই করব আমাদের ওয়ার্কবুক 1 নিয়ে। ওয়ার্কবুক গুলো তোমাদের পরে এডুটেকে দিয়ে দেওয়া হবে। এখানে দেখো ওয়ার্কবুক 1 এর মধ্যে আমাদের এক্সপ্লোরিং ডেটা। তো S1 মানে অনেকে মনে করে যে শুধু মনে হয় মোড মিডিয়ান মিন বের করা। আচ্ছা, প্রথমে আমরা মোড মিডিয়ান মিন নিয়ে কাজ করব ঠিকই, বাট সেগুলো শুধু বের করা না, অনেক কিছু বুঝার ব্যাপার এখন থাকবে। আর এরপরে মেইনলি এখানে তোমার এই S1 কন্টেন্টকে আমি অ্যাকচুয়ালি S1 এর যে কন্টেন্টটা আছে এটাকে কয়েকটা ভাগে স্প্লিট করতে চাই। একটা হচ্ছে ডেটা নিয়ে কাজকর্ম, মেজার করা এবং তোমার রিপ্রেজেন্ট করা ডেটাকে। আরেকটা পার্ট হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি, মনে কর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো আছে। থার্ড ওয়ান হচ্ছে পারমিউটেশন কম্বিনেশন। এই হচ্ছে বেসিক কয়েকটা মানে স্ট্রাকচার। আরেকটা আছে ছোট্ট একটা ডিস্ট্রিবিউশন নতুন অ্যাড করা হয়েছে সিলেবাসে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো এইখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হইতেছে যে এই কন্টেন্ট গুলোই আমরা স্টেপ বাই স্টেপ করবো, এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি রেগুলার। আর আমি যে কথাটা বলবো ওয়ার্কবুক মোর দেন ওয়ান্স করবে,
ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করব, এখানে আমাদের আপাতত ওয়ার্কবুক লাগবে না। ওয়ার্কবুক যখন লাগবে তখনই আমি এডুটেকে দিয়ে দিব। তবে তোমাদের হেল্প লাগবে আমার, যে কথাটা বললাম যে স্যার আপনারা এখনই এডুটেকে, যাতে আমি তাড়াতাড়ি অ্যাক্টিভেট করে দিতে পারি, আপনারা গুগল ক্লাসরুমের ব্যাপারটা একটু সিনসিয়ারলি হ্যান্ডেল করেন। আপনার নাম যাতে সেখানে প্রপারলি থাকে এবং আপনি জয়েন করেছেন সেটা যাতে ঠিক থাকে। এবং কারো দেখা গেছে যে এখন আর মেকানিক্স নাই, মেকানিক্স ক্লাসে জয়েন করে বসে আছে, এইসব করা যাবে না স্যার, এগুলো একটু খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা শুরু করি স্যার। আমাদের প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে যে ডেটা, ডেটা বলতে আমরা কি বুঝি? S1 শিখা মানেই হচ্ছে প্রথমে দুইটা কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডেটা আর একটা ভ্যারিয়েবল, এদের ডেফিনেশন বুঝা। তো ডেটা মানে হচ্ছে কালেকশন অফ observations or measurements. কালেকশনস অফ অবজারভেশনস অ্যান্ড মেজারমেন্টস। এখানে আসো আমরা একটু চিন্তা করি যে অবজারভেশন কি, মেজারমেন্ট কি। যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি কালেক্ট করো, কি কালেক্ট করবা? আমার এই ক্লাসে যারা আছে তাদের হাইট কালেক্ট করো। তো হাইট কালেক্ট করার জন্য তুমি কি দেখে দেখে বলতে পারবা যে ও 5'2", ও 5'6", ও 6 ফিট, ও 7 ফিট? বলা যাবে? আই হ্যাভ টু মেজার, তাই না? সেজন্য এই যে এটা এটা হচ্ছে আমাদের মেজারমেন্টস। আবার তোমাকে যদি আমি বলি একটা কালেকশন করো, কি কালেকশন? তোমাকে বললাম যে গো ফর দ্য কালার অফ আইজ অফ দ্য স্টুডেন্টস ইন দিস ক্লাস। দ্য কালার অফ আইজ যদি আমরা নিতে যাই তাহলে এটা তো আর মেজার করবো না, নাকি? দেখেই বলা যাবে যে এর কার কালার অফ আইজ কেমন। সো কিছু কালেকশন হবে মেজারমেন্ট থেকে, কিছু কালেকশন হবে অবজারভেশনস থেকে। এই কালেকশন গুলোকেই বলা হয় ডেটা। একটা মিনিট স্যার, আমি একটু রোজা রাখছি, আমি একটু পানি খেয়ে নিই, একটা মিনিট। ওকে স্যার, যেটা বলতেছিলাম যে আমাদের এই কালেকশন অফ অল মেজারমেন্টস, এদেরকে আমরা ডেটা বলি। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল। দেখো তুমি যখন কোনো ডেটা কালেক্ট করবা তখন তুমি ডেটাটা লিখবা কিভাবে? তুমি যখন লিখতে যাবা তুমি এইভাবে লিখবা না। দেখো, মনে করো লিখলা হাইট, হাইট লিখে তারপর লিখলা 5'2", 6 ফিট, 5'1", এরকম করে লিখতে থাকবে না? তাহলে এই যে তুমি হেডিংটা দিলা, এই হেডিংটাই হচ্ছে ভ্যারিয়েবল। ইট ইজ দ্য হেডিং অফ দ্য ডেটা। তাহলে ভ্যারিয়েবলকে আমরা বলি কি? দ্য হেডিং অফ দ্য ডেটা। দ্য হেডিং অফ দ্য ডেটা। ঠিক আছে স্যার? আরেকভাবে বলা যায়, দ্য থিং দ্যাট ইজ মেজার্ড অর অবজার্ভ ইজ কল্ড ভ্যারিয়েবল। যেমন কালার অফ আইজ আমরা অবজার্ভ করেছি, সো কালার অফ আইজ ইজ দ্য ভ্যারিয়েবল। হাইট আমরা মেজার করেছি, সো হাইট ইজ দ্য ভ্যারিয়েবল। সো ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, যে যেটা আমরা মেজার করব বা অবজার্ভ করব সেটাকে আমরা ভ্যারিয়েবল বলবো। তাহলে আরেকভাবে লেখা যায়, অর দ্য থিং দ্যাট ইজ মেজার্ড অর অবজার্ভড, that is measured or observed. ওকে, আচ্ছা। সো এখন আমরা একটু ডেটার ভ্যারিয়েশনস গুলো
আচ্ছা যাও যাও যাও, এখন যাও। ডেটা তোমার দুই ধরনের হইতে পারে, ডেটা অর ভ্যারিয়েবল। এদেরকে আমরা দুইটা ভাগে স্প্লিট করতে পারি। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ডেটা, আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ, তার মানে যেটার নিউমেরিক্যাল ভ্যালু আছে। আমরা বলি যে যার যেই ভ্যারিয়েবলের নিউমেরিক্যাল ভ্যালু আছে তাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ। যেমন মনে করো হাইট, ওয়েট, এই এক্সাম্পল গুলো বলা যায়। হাইট, ওয়েট, এগুলো। আর কোয়ালিটেটিভ যেগুলো, যেমন কোয়ালিটি, কোয়ালিটির তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই, তার মানে এটার নো নিউমেরিক্যাল ভ্যালু। এটার এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, যেমন মনে করো কালার অফ আইস, ব্র্যান্ড অফ কার্স, এগুলো লেখা যায়। হেয়ার কালার, আমরা লিখতে পারি হেয়ার কালার, ব্র্যান্ড অফ কার্স। তাহলে যে কোনো ভ্যারিয়েবল দেখলে আমরা কি পারবো না স্যার যে এটা কি মানে তোমার এই কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ সেটা লিখতে? যেগুলো কোয়ান্টিটেটিভ তাদেরকে আরো ফার্দার স্প্লিট করা যায়। কি সেটা? যেগুলো কোয়ান্টিটেটিভ তাদেরকে ফার্দার স্প্লিট করে আমরা লিখতে পারি দেখো এখানে তোমার ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আচ্ছা এবার একটু বলি স্যার, সবাই একটু শোনো আমার কথা। ডিসক্রিট ভ্যারিয়েবল আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার থাকতে হবে এই দুইটার ব্যাপারে। আমরা নর্মালি মনে করি হোল নাম্বার মানে ডিসক্রিট, ডেসিমাল মানে কন্টিনিউয়াস। এখানে এরকমটা না। তাহলে এখানে কি? আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আগে আমরা একটু ডেফিনেশনটা একটু লিখে রাখি, তারপর বলতেছি আমি। The variable that only takes the variable that only takes some specific values in a given range আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবলকে আমরা বলতে পারি the variable that takes
the variable that takes any value in a given range. রেঞ্জের মধ্যে সে যদি যে কোনো ভ্যালু নিতে পারে তাহলে সেটাকে বলি আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, খেয়াল করো। তুমি মনে করো কোন একটা ডিবেট কম্পিটিশনে অ্যাডজুডিকেটর হিসেবে গিয়েছো। সবাই লেখা বন্ধ করো, আমার কথা শোনো প্লিজ। তুমি কোনো ডিবেট কম্পিটিশনে অ্যাডজুডিকেটর হিসেবে গিয়েছো, তোমাকে যারা অর্গানাইজার তারা বলে দিলেন যে স্যার বা ম্যাম মার্কসটা আমরা 10 এর মধ্যে দিব, আউট অফ 10। তো তুমি ডিবেটারদের কথাবার্তা শুনলা, ওদের সবকিছু অ্যানালাইজ করে তুমি মার্কস গুলো কেমন দিবে? তুমি মার্কস গুলো নর্মালি 0 থেকে 10 এর মধ্যে তোমার মার্কস গুলো কেমন থাকবে? 0.5, 6.5, 6.25, 5.75, 10, 9.75, এরকম না? মানে ফ্র্যাকশনে যদি তুমি যাও, তুমি কি 0.25, 5, 0.5, 0.75 এর মধ্যেই থাকবা না? তুমি কি কাউকে এমন মার্ক দিবা, ভালো মতো শুনো, যে 10.3325, সরি 6.3325 এরকম মার্কস দিবা তুমি কাউকে? কখনোই না। তার মানে খেয়াল করো, এই যে 0 থেকে 10 এই রেঞ্জের মধ্যে কি তুমি যে কোনো ভ্যালু নিতে পারতেছো, নাকি কিছু স্পেসিফিক ভ্যালুজ নিচ্ছ? বলো তো। স্পেসিফিক স্পেসিফিক ভ্যালুজ নিচ্ছি, এটাকেই বলে ডিসক্রিট ভ্যারিয়েবল। If you are not allowed to take any value in a given range, that is discrete. তার মানে এইখানে এটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভ্যারিয়েবল। কেন? এই যে দেখো ডেফিনেশনটা ওইভাবে লিখেছি, দ্যাট অনলি টেক সাম স্পেসিফিক ভ্যালুজ ইন এ গিভেন রেঞ্জ, নট অল দ্য ভ্যালুজ। সবাই কি বুঝতে পারলাম স্যার ব্যাপারটা? ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমরা হাইট যে মেজার করব, হাইটের যে ডেটা, সেটার রেঞ্জটা আমি তোমাদের বললাম, মনে করো রেঞ্জটা হচ্ছে আমাদের 5 ফিট থেকে 7 ফিটের মধ্যে। তাহলে এইখানে কি কোনো রেস্ট্রিকশন আছে নাকি এই 5 থেকে 7 ফিটের মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে? যে কোনো ভ্যালু হইতে পারে। তার মানে ইট ক্যান টেক এনি ভ্যালু ইন এ গিভেন রেঞ্জ, সো দিস ইজ আ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? কোনটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আর কোনটা ডিসক্রিট ভ্যারিয়েবল? মাথা থেকে ওইটা ফেলে দিতে হবে যে ডেসিমেল মানে কন্টিনিউয়াস, এক্সাক্ট মানে ডেসিমেল ছাড়া হলে তোমার ইয়ে এই ডিসক্রিট হবে। নো, স্ট্যাটিস্টিক্সে আমরা এইভাবে ডিফাইন করি না। সবাই কি বুঝতে পারলাম স্যার ব্যাপারটা? তাহলে যে কোনো ভ্যারিয়েবল তোমার সামনে আসলে প্রথমেই কাজ হচ্ছে এটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ চেক করা। কিভাবে চেক করবো? ইফ ইট হ্যাজ আ নিউমেরিক্যাল ভ্যালু ইট উইল বি কোয়ান্টিটেটিভ, আর যদি নিউমেরিক্যাল ভ্যালু না থাকে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ হলে তোমার কাজ আর একটু বেড়ে যাবে, তোমাকে চেক করতে হবে এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। ডিসক্রিট বুঝবো কিভাবে? যদি দেখি যে ও একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে সে কন্টিনিউয়াস, আর যদি স্পেসিফিক ভ্যালুজ দিতে পারে সে হচ্ছে ডিসক্রিট। ইজ ইট ক্লিয়ার স্যার? গুড। এবার তোমাদের একটা আমি ক্লাস ওয়ার্ক দিব, এইটা একটু করবে। দেখো সবাই, খুবই সিম্পল টাস্ক, তবে অবশ্যই এক্সপ্লেনেশন যাতে থাকে। কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ চেক করবা, যেগুলো কোয়ান্টিটেটিভ সেগুলো ডিসক্রিট না কন্টিনিউয়াস সেটা লিখবা। আর এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের মধ্যে ট্রু আর ফলস এই কথাটা লিখবা। কোয়েশ্চেন কপি করে তারপর করো, বিকজ মানে এই কোয়েশ্চেন গুলো আর তো আর কোথাও পাবে না। কোয়েশ্চেন গুলো কপি করে তারপর করো, হ্যাঁ, ডু দ্যাট। আর ইন দ্য মিন টাইম কেউ নামাজ পড়লে নামাজ পড়ে আসো প্লিজ।
স্যার আপনারা একটু করতে থাকেন প্লিজ। এটা একটু করেন, আমি একটু 5টা মিনিটের মধ্যে আমি একটু নামাজটা পড়ে আসতেছি। সবার ক্যামেরা অন থাকবে, হ্যাঁ, ভিডিও কেউ অফ করবে না। মাই টিএস আর হিয়ার অ্যান্ড ডু ইউর ক্লাস ওয়ার্কস প্লিজ।
সবাই ভিডিও অন করো প্লিজ। আমার এতজন স্টুডেন্ট নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, নাকি ওরা কি ভিডিও অফ করে ঘুমাইতেছে? হ্যাঁ, রায়ান রায়ান হাসতেছে, আমার হাসতে, ওর হাসি দেখে তো আমার সন্দেহ হইতেছে সবাই নামাজ না পড়ে মানে ভিডিও অফ করে ঘুমাইতেছিল নাকি? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি শেষ করো এখন, তাড়াতাড়ি 2 মিনিট সময় দিব, আর 2 মিনিটস। ওকে স্যার, আমরা তাহলে এখন একটু আমি ডিসকাস করতেছি, তোমরা একটু ম্যাচ করে নাও প্লিজ। আমাদের এইখানে ফার্স্ট ওয়ানটা কোয়ান্টিটেটিভ হাইট, এবং এটা অবশ্যই কি কন্টিনিউয়াস, তাই না? ঠিক আছে স্যার। আচ্ছা, কালার অফ এ জাম্পার, অবশ্যই এটা কোয়ালিটেটিভ। এখানে আর আমাদের ডিসক্রিট কন্টিনিউয়াস এর বের করার কিছু নাই। টাইম স্পেন্ট ওয়েটিং ইন এ কিউ, অবশ্যই এটা কন্টিনিউয়াস, কোয়ান্টিটেটিভ এবং কন্টিনিউয়াস, নিউমেরিক্যাল ভ্যালু আছে। তারপর শু সাইজ কোয়ান্টিটেটিভ, এবং এটা ডিসক্রিট, ইট ক্যানট টেক এনি ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট। নেমস অফ স্টুডেন্টস, অবশ্যই এটা কোয়ালিটি। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট এনিওয়ান? কোনো কনফিউশন আছে স্যার কারো? ওকে, নাও এখন ব্যাপারটা হচ্ছে স্টেট। আমরা এখন যেটা দেখবো যে ট্রু আর ফলস এর যে ব্যাপারটা, প্রথমে হচ্ছে ওয়েট অফ অ্যাপলস ইজ ডিসক্রিট। ওয়েট কখনোই ডিসক্রিট হতে পারে না, ফলস। The number of apples on a tree, on the trees in an orchard is a discrete. Number of apples, হ্যাঁ ঠিক আছে, true. The amount of time it takes a train to make a journey is continuous data. অবশ্যই continuous, ঠিক আছে। তারপর হচ্ছে Simhal collected data on car colors by standing at the end of a road and writing down the car colors. The data she collected is quantitative, false. Color of cars অবশ্যই qualitative হবে। তো সবাই কি পেরেছো তো না স্যার? গুড, ভেরি গুড। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ ডেটা। লিখো সবাই, রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ডেটাকে কয়েকভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা আপাতত তিনটা ওয়ে শিখবো। একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে র ডেটা। র ডেটা মানে কি? র ডেটা মানে জাস্ট যে ভ্যালু গুলো তুমি পাচ্ছ, যেমন মনে করো আমি যদি তোমাকে এখন বলি যে এখানে আমার স্টুডেন্টরা 100তে একটা পরীক্ষা নিছি, 50তে একটা এক্সাম নিছি, মার্কস গুলো ডেটা কালেক্ট করো, তো তুমি লিখলা 42, 40,
39, 50, 50 এরকম করে কমা কমা দিয়ে লিখতেছো, এটাই হচ্ছে রডের। তারপর চলে আসে ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল, তো ফ্রিকোয়েন্সি টেবিলটা আসলে কেন লাগে? ফ্রিকোয়েন্সি টেবিলটা আসলে লাগে যে তোমার যখন নাম্বার অফ অবজারভেশনস অনেক বেশি থাকে, it helps when number of observations is big. যেমন আমি একটা এক্সাম্পল লিখি, ধরো শু সাইজ, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আরেকটা কলাম আমি লিখলাম সিএফ। তো শু সাইজের ঘরে আমি লিখতেছি, দেখো 39, 40, 41, 42, 43। ফ্রিকোয়েন্সি লিখলাম 3, 17, 29, 34, 12। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এগুলোর মিনিংটা কি। এগুলোর মিনিংটা হচ্ছে, যেমন আসলে এই টেবিলটা কিভাবে বানানো হয়েছে, এখানে ছিল এরকম, মনে করো 39, 39, 39, 40, 40, 40 এরকম করে 17টা 40, তারপর 41, এক একজনের ভ্যালু গুলো লেখা ছিল রড এটায়। তো এইগুলো নিয়ে আমরা দেখলাম যে 39 এই শু সাইজটা আছে হচ্ছে 3 জনের, এজন্য 39 এর পাশে 3 লিখছি। 40 শু সাইজ আছে 17টা স্টুডেন্টস এর, সেজন্য এটার পাশে 17 লেখা হয়েছে, কারণ 40 এটা ডেটার মধ্যে 17 টাইমস আসছে। বুঝতেছি ব্যাপারটা? এগুলো সিগনিফিকেন্স গুলো বুঝতে হবে। এই যে 42 এর পাশে 34, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে 42 শু সাইজ পজেস করে 34 স্টুডেন্টস। তার মানে এই 42 এই ভ্যালুটা ডেটার মধ্যে 34 টাইমস আসছে। ইজ ইট ক্লিয়ার গাইস? আচ্ছা, সো এখানে আমরা একটু লিখে ফেলি যে ফ্রিকোয়েন্সি মানে কি, তারপর মানে নোটস গুলো একটু লিখে রাখলে তোমার জন্য সুবিধা হবে পরে আর কি। একটু লিখে রাখো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, frequency means how many times a specific value comes in the data. How many times a specific value comes in data. তারপর CF মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমরা পুরোটা ফর্মটা লিখি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা মানে হচ্ছে রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস, রানিং টোটাল অফ frequencies. বুঝতে পারলাম সবাই? রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস মানে হচ্ছে, যেমন মনে করো আমি যদি এইখানে আসি 29, তোমাকে বললাম এখানে সিএফটা কত হবে, তুমি দেখবা কি এর আগে যত ফ্রিকোয়েন্সি আসছে সবগুলো অ্যাড করে এখানে বসাবো। এটাকে বলা হয় রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। যেমন আমরা এইখানে বসাবো হচ্ছে 3, এগুলোকে ক্রস এডিশন করেও বসানো যায়, 20, তারপর 49,
তারপর হচ্ছে তোমার 83, 95। ঠিক আছে স্যার? ওকে স্যার, তাহলে এখানে আমাদের রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিজ। হ্যাঁ, রানিং টোটাল ফ্রিকোয়েন্সি বুঝি নাই জিনিসটা। আচ্ছা দেখো এখানে রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিজ এই ব্যাপারটা যারা বুঝো নাই আবার বলতেছি, খেয়াল করো। যেমন এইখানে আমি যদি বলি যে এই জায়গায় সিএফ কত হবে, তুমি করবা কি এর এইখান থেকে নিয়ে একদম মানে স্টার্ট পর্যন্ত যে তোমার টোটাল ফ্রিকোয়েন্সিজ আছে সবগুলো অ্যাড করে দিবা। এটাকে বলা হয় রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিজ। আমাকে যদি বলা হয় এই পয়েন্টের সিএফ কত, তার মানে স্টার্ট থেকে নিয়ে এই পর্যন্ত যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলো আমি অ্যাড করে দিই। দ্যাট ইজ দ্য সিএফ অ্যাট দ্যাট গ্রুপ। বুঝতে পারলাম স্যার? ওকে, তাহলে এই আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। এখন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এগুলো দিয়ে আসলে কি বোঝায়। যেমন ধরো সিএফ কলাম, যেটা সিএফ এর ভ্যালুটা আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় যে এতগুলো অবজারভেশনস এর ভ্যালুটা 41 অর লেস। যেমন আমি যদি এখানে বলি সিএফ ইজ ইকুয়াল টু 49, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে 49 observations 49 observations have shoe size less or equal to 41, less or equal to 41। বুঝতে পারলাম স্যার? যেমন তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে এই হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ শু সাইজ লেস অর ইকুয়াল টু 40, আমি যদি জিজ্ঞেস করি হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ শু সাইজ লেস অর ইকুয়াল টু 40, what would be the answer sir? 20। Very good, very good. 20 students have shoe size less or equal to 40। আচ্ছা আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি how many students have shoe size less than 41, how many students have shoe size less than 41? So 49। Sir, 48. Sir, 49. আমি কিন্তু less or equal to বলি নাই, less than বলছি। Sir, 48. 20. Sir, 20. Sir, 20 হবে, 20 ভাইয়া, 48 না, 48 ও তো তোমার শু সাইজ তো 41 ই, তাই না? কথা বুঝতে পেরেছি, 20 হবে এটার আনসার। ওকে, আরেকটা জিনিস একটু বুঝাই তাহলে আরো ক্লিয়ার হবে, আরো ফার্দার আরো ক্লিয়ারেন্স আসবে। দেখো এখানে 3 মানে বুঝায় আমার ফার্স্ট অবজারভেশন থেকে থার্ড অবজারভেশন পর্যন্ত এখানে আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে সেকেন্ড অবজারভেশনের ভ্যালু কত, তুমি বলবো 39। এইটাতে যেমন 4th থেকে 20th পর্যন্ত আছে, এখানে 21st থেকে 49th পর্যন্ত আছে, এখানে 50th থেকে 83rd পর্যন্ত আছে। মানে একটাতে যেখানে শেষ হচ্ছে এরপর থেকে নেক্সটটা শুরু হচ্ছে। তারপর 84th থেকে 95th অবজারভেশন পর্যন্ত এখানে আছে। এই জিনিসগুলি খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে আমার কোনো সিএফ 49 এর মানে হচ্ছে প্রিভিয়াস সিএফটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে ওই পর্যন্ত সমস্ত অবজারভেশন এখানে আছে। তো রুবাইয়া যেমন বলেছিল 48, ও অন্যভাবে একটু চিন্তা করে বলছে, কিন্তু এখানে দেখো এখন তোমার রুবাইয়া সহ বাকি যাদের কনফিউশন আছে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 21st অবজারভেশন থেকে 49th অবজারভেশন পর্যন্ত সবার ভ্যালু 41।
সো শু সাইজ লেস দেন 41 বললে এটা আসবেই না, আসবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। সবাই কি বুঝতে পারলাম স্যার ব্যাপারটা? একটু ভালো মতো দেখো সবাই, বোঝা যায় কিনা। কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি। এই সামটা একটু করো তো, 2টা মিনিট সময় লাগে সামটা করতে, একটু তাড়াতাড়ি, 2টা মিনিট লাগবে, ফাস্ট। দেখো আমাদের বলছে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কমপ্লিট করার জন্য, পারছো না সবাই? তারপর এইখানে দেখো, এই যে ম্যাচ করে, দেখো তো। ওকে স্যার, এখন আমাকে বলছি স্টেট দ্য নাম্বার অফ বয়েজ হু আর লেস দেন 168। 168 থেকে লেস, তাহলে তার 38 হবে না, 38 হবে। লেস বলছে, লেস অর ইকুয়াল টু বলে 38 হতো, যেহেতু লেস বলছে তাহলে আনসার কি হবে? 24। রাইট ডাউন দ্য হাইট দ্যাট ইজ দ্য মোস্ট কমন। মোস্ট কমন মানে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হয়েছে কেন? কারণ মোস্ট অফ দ্য অবজারভেশনস হ্যাভ দিস ভ্যালু, সেজন্য এটা মোস্ট কমন। তার মানে 169 এখানে হচ্ছে 18। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি কোয়েশ্চেন, এনিওয়ান? কোনো কনফিউশন আছে স্যার কারো? তো ফার্স্ট ক্লাস হিসেবে স্যার আমরা একটু অল্প কাজ করেছি, নেক্সট ক্লাস থেকে আরো বেশি বেশি কাজ করবো ইনশাল্লাহ।
সো এতটুকুই থাকবে, এগুলো ভালো মতো একটু রিভাইজ করবেন যা যা পড়ালাম। নেক্সট ক্লাসে যদি জিজ্ঞেস করি সাথে সাথে যাতে আনসার দিতে পারো। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। যারা গুগল ক্লাসরুমটা জয়েন করেনি প্লিজ জয়েন দ্যাট মানে বাই টুডে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। Assalamualaikum, sir.